হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যালাইড হেড এডুকেয়ার। আরেকটি নতুন টপিক নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে। যে ইন্টারভিউ অলরেডি শুরু হয়ে গেছে, আজকে 7 তারিখ, ইন্টারভিউ অলরেডি তোমাদের শুরু হয়ে গেছে। তো সেই ইন্টারভিউর ওপর কি কি কোশ্চেন হতে পারে বা প্রিভিয়াস ইয়ারে কি কি কোশ্চেন আস্ক করা হয়েছিল তার ওপর বেস করে আমি কিছু কোশ্চেনারিজ বানিয়েছি। আজকে আমরা সেই কোশ্চেনারিজ গুলো নিয়ে ডিসকাস করব। তাহলে আজকের আমাদের টপিক হচ্ছে ব্লাড কোয়াগুলেশন, হিমোস্ট্যাসিস, থ্রম্বোসিস এবং ডিফারেন্ট টাইপ অফ ব্লাড ক্লটিং ডিসঅর্ডার। যে কোশ্চেনগুলো এসেছিল আমরা সেই কোশ্চেনগুলো সম্বন্ধে আলোচনা করি এবং এখান থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে এবং টেকনিক্যালি ট্রাভেল শুটিং কিছু কিছু কোশ্চেন তোমাদের জিজ্ঞেস করতে পারে, যেটা তোমাদের প্রেজেন্স অফ মাইন্ড কিরকম রয়েছে সেটা ভেরিফাই করা হয়। তো যাই হোক, আমরা এবার শুরু করি কি কি কোশ্চেন এখান থেকে আসতে পারে। তো সবাই ভালো করে মন দিয়ে শোনো। প্রথম যে কোশ্চেন নাম্বার 86, why should we do পি টাইম অ্যান্ড অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম? কেন আমরা পিটি বা কেন আমরা এপিডিটি করে থাকি? তো প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ থ্রম্বোসিস বা হোয়াট ইজ হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস মানে হচ্ছে, হিমো কথাটার মানে হচ্ছে ব্লাড অ্যান্ড স্ট্যাসিস মানে হচ্ছে স্টপ। অর্থাৎ আমাদের কোনো জায়গা যখন কেটে যায়, সেই কোনো জায়গায় কেটে গেলে কি হয়, ব্লিডিং হয়, এবং সেই ব্লিডিংটা যদি কন্টিনিউয়াস হতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের শরীর থেকে সমস্ত রক্ত বেরিয়ে যাবে এবং সমস্ত ব্লাড লস হলে কি হবে, পেশেন্ট মারা যাবে। কারণ ব্লাড হচ্ছে এমন একটা টিস্যু, যেই ব্লাড টিস্যুটা কিন্তু বিভিন্ন রকম কাজ করে, আমি সেই ডিটেলসে আর যাচ্ছি না। তাহলে আমাদের বডিতে যে সিস্টেম রয়েছে, যে হোমিওস্ট্যাসিস সিস্টেম রয়েছে, সেই হোমিওস্ট্যাসিস সিস্টেমের মধ্যে আমাদের এই ব্লাড লসটাকে প্রিভেন্ট করতে হবে। কিভাবে এটাকে প্রিভেন্টেড করা যাবে? এটা প্রিভেন্ট করা যায় হিমোস্ট্যাসিস টেকনিকের মাধ্যমে। তো এই হিমোস্ট্যাসিস ঠিকঠাক মতো হচ্ছে কিনা, হিমোস্ট্যাসিস আবার দু ধরনের হয়, একটাকে বলা হয় প্রাইমারি হিমোস্ট্যাসিস আর একটাকে বলা হয় সেকেন্ডারি হিমোস্ট্যাসিস। তো প্রাইমারি হিমোস্ট্যাসিসে আমরা দেখি যে প্লেটলেট প্লাগ ঠিক মতো ফর্মেশন হচ্ছে কিনা, আর সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে আমরা দেখি যে আমাদের যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো রয়েছে, টোটাল 13টা ব্লাড ক্লটিং ফ্যাক্টর প্রেজেন্ট থাকে আমাদের ব্লাডে। তো সেই ক্লটিং ফ্যাক্টর গুলো ঠিকঠাক অ্যাক্টিভলি কাজ করছে কিনা বা সেই ফ্যাক্টর গুলো ঠিকঠাক আমাদের ব্লাডে প্রেজেন্ট রয়েছে কিনা, সেইগুলোকে আমরা ভেরিফাই করতে বা সেইগুলোকে আমরা ডায়াগনোসিস করতে আমরা এপিটিটি বা পি টাইম টেস্ট করে থাকি। তাহলে প্রাইমারি হিমোস্ট্যাসিসের জন্য কিন্তু এপিটিটি বা পি টাইম নয়। তাহলে এপিডিটি এবং পি টাইম হচ্ছে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস যেটা হচ্ছে, অর্থাৎ সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে বেসিক্যালি আমাদের ব্লাড ক্লটিং যে ফ্যাক্টর গুলো রয়েছে, এখানে বিভিন্ন রকম ব্লাড ক্লটিং ফ্যাক্টর দেখানো রয়েছে। এবং সব থেকে বড় কথা, সেকেন্ডারি হিমোস্ট্যাসিসে যে ব্লাড ক্লটিং ক্যাসকেড বা ব্লাড ক্লটিং পাথওয়ে, যেটা সেই পাথওয়ে দু ধরনের হয়। একটিকে বলা হয় ইন্ট্রিনজিক পাথওয়ে আর একটিকে বলা হয় এক্সট্রিনজিক পাথওয়ে। তাহলে এই ইন্ট্রিনজিক পাথওয়ে ভেরিফাই করতে গেলে আমাদের এবিডিটি টেস্ট করতে হবে। আর এক্সটেনজিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর গুলো থাকে, ফ্যাক্টর 3, ফ্যাক্টর 7 এইগুলো থাকে এক্সটেনজিক পাথওয়েতে। আর ইন্ট্রিনজিক পাথওয়েতে কোন কোন ফ্যাক্টর গুলো থাকে, ফ্যাক্টর 12, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 8 এইগুলো থাকে ইন্ট্রিনজিক পাথওয়ে। এবং ইন্ট্রিনজিক পাথওয়ে এবং এক্সট্রিনজিক পাথওয়ে একটি কমন পাথওয়েতে এসে মিট করে, সেটাকে বলা হয় কমন পাথওয়ে। তাহলে আমাদের কোশ্চেন হতে বলতে হবে যে এবিডিটি আমরা, তাহলে পি টাইম আমরা কেন ইউজ করছি? পি টাইম আমরা ইউজ করছি টু ডায়াগনোজ। এছাড়া পি টাইমের আরো অনেক কাজ রয়েছে, যেমন ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট যেটাকে বলা হয় ওয়ারফেরিন, সেই ওয়ারফেরিনের ডোজ মনিটরিং এর জন্য আমরা পি টাইম ইউজ করতে পারি। আর এবিডিটিকে আমরা হেপারিন মনিটরিং এর জন্য ইউজ করতে পারি। তাহলে পি টাইম এবং এবিডিটি, তাহলে পি টাইম স্ট্যান্ডস ফর, পিটি স্ট্যান্ডস ফর থ্রম্বিন টাইম and ABDT stands for activated partial thromboplastin time। তাহলে আমার অ্যান্সারটা হবে, আমাদের যে সেকেন্ডারি হিমোস্ট্যাসিস এর মধ্যে যে এক্সট্রিনজিক পাথওয়ে রয়েছে, সেই এক্সট্রিনজিক পাথওয়ে এর মধ্যে যে ফ্যাক্টর গুলো ইনভলভ, সেই ফ্যাক্টর গুলো ঠিক মতো কাজ করছে কিনা বা সেই ফ্যাক্টর গুলোর সাফিসিয়েন্ট অ্যামাউন্টে আছে কিনা বা সেই ফ্যাক্টর গুলোর ডেফিসিয়েন্সি রয়েছে কিনা, সেইটা ভেরিফাই করতে গেলে আমাদের পি টাইম টেস্ট করতে হবে। এবং ইন্ট্রিনজিক পাথওয়ের মধ্যে যে ফ্যাক্টর গুলো রয়েছে, বিশেষত ফ্যাক্টর 8 আমরা বলতে পারি, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9, এই ফ্যাক্টর গুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা জানতে গেলে আমাদের এপিডিটি টেস্ট করতে হবে। নাও কোশ্চেন নাম্বার 87, why blood is centrifuged at high speed?
তো আমরা জানি যখন আমরা পি টাইম টেস্ট করি তখন কি করা হয়, যখন আমরা পি টাইম টেস্ট করি দিস ব্লাড ইজ কালেক্টেড, তাহলে ব্লাডটা কোথায় কালেক্টেড করা হয় আমরা দেখে নাও ভালো করে। আমরা ব্লাডটাকে কিভাবে কালেক্টেড করি, আমরা ব্লাডটাকে কালেক্ট করি সাইটেড টিউবে। আমরা ব্লাডটাকে সাইটেড টিউবে কালেকশন করি। কেন সাইটেড টিউবে কালেকশন করা হয়, এর পিছনে কারণটা হচ্ছে সাইটেড হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যান্টিকোয়াগুলেন্ট, এবং এই অ্যান্টিকোয়াগুলেন্টটা ব্লাড ক্লটিংকে প্রিভেন্ট করে, এবং ক্যালসিয়াম যেটা রয়েছে সেই ক্যালসিয়ামকে ব্লাড থেকে অমিট করে ফেলে, ফলে কি হয় ব্লাডটা ক্লট করে না। তো ব্লাডটা কালেকশন করার পর এবং ব্লাডের যে রেশিও, সেই রেশিওটা একটু ভালো করে মনে রাখতে হবে, দ্যাট ইজ 1:9 রেশিও, অর্থাৎ অ্যান্টিকোয়াগুলেন্ট এবং ব্লাডের যে রেশিও সেটা হলো 1:9। এবার আমরা কি করি, ব্লাডটাকে আমরা সেন্ট্রিফিউজ করি 3000 আরপিএম এ ফর 10 to 15 মিনিট। তো কেন আমরা 3000 আরপিএম এ এটাকে সেন্ট্রিফিউজ করছি, তো আমরা এখানে যে ডিসকাশনটা করছি এটা হচ্ছে শুধুমাত্র আমাদের বডিতে যে ব্লাড ক্লটিং ফ্যাক্টর গুলো ঠিক আছে কিনা। দেখো ব্লাড ক্লটিং ক্যাসকেড যদি আমরা দেখি, যদি আমরা ব্লাড ক্লটিং ক্যাসকেডটা দেখি, এখানে ফ্যাক্টর গুলি তো রয়েইছে, তার সঙ্গে সঙ্গে ফসফোলিপিডের একটি এবং প্লেটলেটের একটি রোল থাকে। তাহলে সেকেন্ডারি হিমোস্টেসিসে ফসফোলিপিড এবং প্লেটলেট, এবং এই প্লেটলেট গুলো মেইনলি, এই ফসফোলিপিড গুলো মেইনলি প্লেটলেট থেকে তৈরি হয় বা প্লেটলেট থেকে জেনারেট হয়, এবং সেই ফসফোলিপিড আমাদের ব্লাড ক্লটিং ক্যাসকেড, সেই ক্যাসকেডকে এক্সিকিউট করতে পারে। তাহলে যদি প্লেটলেট আমাদের প্লাজমার মধ্যে থেকে যায়, তাহলে বা প্লেটলেট যদি আমাদের ব্লাডে থেকে যায়, তাহলে ইট উইল ইন্টারফেয়ার দ্য পি টাইম এন্ড এপিডিটি টেস্ট। তাহলে আমরা এখানে জাস্ট ফ্যাক্টর গুলো ডেফিসিয়েন্সি রয়েছে কিনা সেগুলোকে ডায়াগনোসিস করতে চাইছি। আমি এখানে মোটেই ডায়াগনোসিস করতে চাইছি না যে ফ্যাক্টরের রোল কি। তাহলে ফ্যাক্টরটাকে আমরা কি করবো, ফ্যাক্টরটাকে আমরা ব্লাড থেকে অমিট করে দেবো, অথবা প্লেটলেটটাকে আমরা ব্লাড থেকে রিমুভ করে দেবো। সেই জন্য কি করা হয়, সেই জন্য হাই স্পিডে ঘোরালে কি হয়, এই হাই স্পিডে ঘোরালে প্লেটলেট গুলো একদম নষ্ট হয়ে যায়, ফলে দ্য এফেক্ট অফ ফসফোলিপিড ইজ নালিফাইড। এইভাবে আমরা ফসফোলিপিডের যে এফেক্টটা সেটাকে নালিফাই করতে পারি। তো এই জন্য আমরা যেটাকে বলা হয় সেটাকে বলা হয় প্লেটলেট পুওর প্লাজমা। তাহলে হিমোস্টেসিস ডায়াগনোসিস করার জন্য বা হিমোস্টেসিসের মধ্যে কোনো ডিসঅর্ডার রয়েছে কিনা বা এপিডিটি বা পি টাইম টেস্ট করতে গেলে আমাদের প্লেটলেট পুওর প্লাজমা ইউজ করতে হয়, কারণ আমরা এখানে দেখি জাস্ট ফ্যাক্টর গুলো ওকে আছে কিনা বা ফ্যাক্টর গুলোর কোনো ডেফিসিয়েন্সি আছে কিনা। উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্য ফসফোলিপিড, সেই কারণে প্লেটলেট গুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এবং প্লেটলেট গুলো এখানে যে ফসফোলিপিডের যে এফেক্টটা সেই এফেক্টটা কিন্তু চলে যায়, ফলে সেই জন্য আমরা প্লেটলেট পুওর প্লাজমা এখানে ইউজ করছি। নাও কোশ্চেন নাম্বার 88, why EDTA anticoagulant is not used in P time test? আমরা EDTA anticoagulant কেন আমরা P time টেস্টে ইউজ করব না। দেখো প্রথম কথা হচ্ছে একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে, কেন আমরা ইউজ করছি না। প্রথম কথা হচ্ছে আমরা জানি যে আমাদের যে ইডিটিএ কি করে, ইডিটিএ ক্যালসিয়ামের সঙ্গে, ইডিটিএ হলো একটা চিলেটিং এজেন্ট। এই ইডিটিএ ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করে, এবং এদের মধ্যে এই ক্যালসিয়াম এবং ইডিটিএ এর যে বন্ড, সেই বন্ডটা কিন্তু খুব স্ট্রং হয়, ঠিক আছে। এবার যদি আমরা ইডিটিএ প্লাজমা ইউজ করি, ইডিটিএ প্লাজমা ইউজ করলে কি হবে, ইডিটিএ প্লাজমার মধ্যে ইডিটিএ কিছু ইডিটিএ ইনট্যাক্ট অবস্থায় থাকবে। এবার আমরা যে সমস্ত পি টাইম বা এপিডিটির জন্য যে সমস্ত রিএজেন্ট গুলি ইউজ করি, খুব ভালো করে দেখো, যেমন আমরা পি টাইমের জন্য ইউজ করি থ্রম্বোপ্লাস্টিন রিএজেন্ট, অথবা আমরা এপিডিটির জন্য ইউজ করি ক্যালসিয়াম ক্লোরাইড, এপিডিটির জন্য ইউজ করি ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে কি হবে, তাহলে প্রথমে তো আমরা ক্যালসিয়ামটাকে অমিট করে ফেলছি, তারপর আমরা ক্যালসিয়ামটাকে অ্যাড করছি রিএজেন্টের সঙ্গে, যাতে করে আমার অ্যাকচুয়াল যে ক্লটিংটা সেটা বোঝা যায়। তো এবার কি হয়, এবার যদি ইডিটিএ যদি আমার সিরামের বা প্লাজমার মধ্যে থেকে যায়, তাহলে কি হবে, সেই ইডিটিএ গুলো কি করে রিএজেন্টের ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড হয়ে যায়। রিএজেন্টের ক্যালসিয়ামের সঙ্গে ইডিটিএ বাইন্ড হয়ে গেলে কি হবে, এই যে ক্যালসিয়াম ক্লোরাইডের রোল অথবা পি টাইমের যে রিএজেন্ট সেখানে যে ক্যালসিয়াম ক্লোরাইড রয়েছে সেই রোলগুলো নষ্ট হয়ে, এবং যখন এই ক্যালসিয়াম, যখন রিএজেন্টের ক্যালসিয়াম যখন ইডিটিএর সঙ্গে বাইন্ড হয়ে যাবে, তখন কি হবে, ইট উইল রেজাল্ট ইন এরোনাস রেজাল্ট, তাহলে রেজাল্টটা এরর হবে। এবং অবশ্যই যদি আমরা ইডিটিএ প্লাজমা ইউজ করি, তাহলে পি টাইম বা এপিডিটি ভ্যালু কিন্তু ইনক্রিজ হবে বা বেড়ে যাবে, তাহলে ফলসলি ইনক্রিজ করবে।
সেই কারণের জন্য আমরা ইরিডিএ প্লাজমাকে ইউজ করছি না, আমরা এখানে সাইটেড প্লাজমাকে ইউজ করতে হবে। তাহলে ইরিডিএ প্লাজমা ইউজ করলে কি হবে? ইরিডিএ প্লাজমা ইউজ করলে তাহলে ইরিডিএ will remain intact in the plasma and it will bind to the calcium of reagent. যে রিয়েজেন্টের মধ্যে যে ক্যালসিয়াম রয়েছে সেই ক্যালসিয়ামের সঙ্গে বাইন্ড করবে, ফলে এই ক্যালসিয়াম আর কাজ করতে পারবে না। আমরা জানি যে ক্যালসিয়াম ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ফ্যাক্টর নাম্বার 4। প্রত্যেকটা ফ্যাক্টরের যে কমন নেম সেগুলো জানতে হবে। এই ফ্যাক্টর নাম্বার 4 কে কি হয়, ফ্যাক্টর নাম্বার 4 যদি ইরিডি এর সঙ্গে বাইন্ড হয়ে যায় তাহলে আমাদের ব্লাড ক্লটিং যে ক্যাসকেড সেটা এক্সিকিউট হবে না, ফলে আমাদের ক্লটিং টাইম, আমাদের পি টাইম বা ইরিডি টাইম কিন্তু ইনক্রিজ করবে। সেই কারণের জন্য আমরা অ্যাভয়েড করবো ইরিডিএ প্লাজমা। নাও নেক্সট কোশ্চেন ইজ হোয়াই আইএনআর ইজ প্রেফার্ড ওভার পি টাইম। তোমরা পি টাইম সবাই জানো, পি টাইম কিভাবে করতে হয়। এখানে কোশ্চেনটা এরকম জিজ্ঞেস করেছিল, হোয়াই আইএনআর মানে ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও ইজ প্রেফার্ড ওভার পি টাইম। তো পি টাইম আমরা জানি, আমরা একটু দেখে নিই পি টাইমের ব্যাপারটা। তো পি টাইম আমরা কেন করি? পি টাইম আমরা করি যে এক্সট্রিনসিক পাথওয়ের যেসব ফ্যাক্টর গুলো রয়েছে, এক্সট্রিনসিক পাথওয়ের ফ্যাক্টর বলতে ফ্যাক্টর নাম্বার 7, অর্থাৎ ফ্যাক্টর নাম্বার 7, এই ফ্যাক্টর নাম্বার 7 ঠিকঠাক রয়েছে কিনা এইটা ভেরিফাই করতে আমরা প্রথম বিন টাইম করি, অর্থাৎ আমার এক্সট্রিনসিক পাথওয়ে ওকে আছে কিনা, বা ফ্যাক্টর 7 যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে পি টাইম স্বাভাবিকভাবে কি হয়, পি টাইম স্বাভাবিকভাবে বেড়ে যায়। এবার পি টাইম টেস্ট আমরা করলাম, পি টাইম টেস্টের সঙ্গে সঙ্গে আমরা আরেকটা ক্যালকুলেশন করি যেটাকে বলা হয় আইএনআর, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও। তো ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও এটা নিয়ে অনেকের একটু কনফিউশন আছে যে ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও কেন আমরা করবো। তো প্রথমে দেখে নেওয়া যায় যে ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিওর যে ক্যালকুলেশনটা, ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিওকে আমরা এইভাবে ক্যালকুলেট করতে পারি, পি টাইম অফ দ্য স্যাম্পল, অর্থাৎ যে পি টাইম আমরা স্যাম্পলে টেস্ট করে পেলাম সেটা ডিভাইডেড বাই মিন অফ নর্মাল পিটি, আর এখানে পাওয়ারে থাকবে ইন্টারন্যাশনাল সেন্সিটিভিটি ইন্ডেক্স বা আইএসআই। তাহলে এইটা হচ্ছে ক্যালকুলেশন, ঠিক আছে। এবার আইএনআর আমরা কেন করছি একটু দেখে নেওয়া যায়, এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নাও তোমরা। তো ধরো একটি স্যাম্পল আমার কাছে এসছে, এবার বলা হলো যে এই স্যাম্পলটিকে প্রসেস করতে এবং তার পি টাইম টেস্ট করতে। তো এখানে 3 ধরনের রিয়েজেন্ট রয়েছে, তাহলে আমি এই স্যাম্পলটাকে 3 ধরনের রিয়েজেন্ট দিয়ে টেস্ট করলাম এবং টেস্ট করে আমি 3টে আলাদা আলাদা ভ্যালু পেলাম। প্রথম যে রিয়েজেন্টটা, রিয়েজেন্ট নাম্বার 1, এখানে আমরা কত ভ্যালু পেলাম? 12.2। রিয়েজেন্ট নাম্বার 2, এটা টিউলিপের রিয়েজেন্ট, এখানে আমি পেলাম 10.9। এবং যখন এটা আমরা সিমেন্সের রিয়েজেন্ট দিয়ে করলাম তখন এটার ভ্যালু পেলাম 11.2। আমরা কি পেলাম? একটি স্যাম্পলকে যখন আমরা ডিফারেন্ট রিয়েজেন্ট দিয়ে পি টাইম টেস্ট করলাম তার ভ্যালু কিন্তু ডিফারেন্ট হলো। তাহলে কি হলো? তাহলে যখন ডিফারেন্ট ভ্যালু পেলাম তাহলে এক ধরো যেখানে টিউলিপের রিয়েজেন্ট ইউজ হচ্ছে সেখানে আমরা 10.9 পাচ্ছি, আবার যেখানে সিমেন্সের রিয়েজেন্ট ইউজ হচ্ছে সেখানে আমরা 11.2 পাচ্ছি। এই ভ্যারিয়েশনটা কেন হচ্ছে? ভ্যারিয়েশন তো হওয়ার কথা নয়। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি এই রিয়েজেন্টের মধ্যে যে থ্রম্বোপ্লাস্টিন ইউজ হয় সেগুলো ডিফারেন্ট টাইপের এবং ডিফারেন্ট কনসেন্ট্রেশনের হয়, ঠিক আছে। সেগুলো এবার কি হয়, ডিফারেন্ট ভ্যালু যদি পাই তাহলে আমরা কি করছি, তাহলে আমরা কি করবো, তাহলে আমরা একটা ল্যাবের সঙ্গে অন্য ল্যাবের রিপোর্টকে কম্পেয়ার করতে পারছি না। তাহলে আমরা বলবো সেই ল্যাব ভুল রেজাল্ট দিয়েছে। যেখানে সিমেন্সের রিয়েজেন্ট ইউজ হয় সেখানে 11.2 দিল, আর যেখানে টিউলিপের রিয়েজেন্ট ইউজ হয় সেখানে দিল 10.9। তাহলে একটা ভ্যারিয়েশন তৈরি হচ্ছে। তাহলে এই ভ্যারিয়েশনটাকে রিমুভ করতে গেলে আমাদের ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও এই টার্মটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে বা এই টেকনিকটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। তাহলে আইএনআর কি হবে? এবার যদি আমরা আইএনআর ক্যালকুলেশন করি অ্যাকর্ডিং টু দ্য রিয়েজেন্ট, দেখো আইএনআর প্রত্যেকটা ক্ষেত্রে মোরলেস সেম হবে। ধরো আমি বললাম যে এটার আইএনআর 0.9, এটারও 0.9 এবং 0। তাহলে কি করলাম, আমরা একটা ইন্টারন্যাশনাল নরমালাইজ করলাম। তাহলে এই পি টাইমের ভ্যালুটাকে আমরা নরমালাইজ করলাম। তাহলে কি হবে, 0.9 মানে আমি বুঝে যাবো যে প্রত্যেকটা ল্যাব থেকে 0.9 বেরোবে। তাহলে আমি বুঝে যাবো যে অ্যাকচুয়াল স্যাম্পলের ভ্যালুটা কি। তাহলে এই যে ডিফারেন্সটা রয়েছে বা এই যে ডেভিয়েশনটা রয়েছে, এই ডেভিয়েশনটাকে মিনিমাইজ করার জন্য আমরা এখানে ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও ইউজ করি। এবং ইন্টারন্যাশনাল নরমালাইজ রেশিও বার করার ফর্মুলা হচ্ছে আইএনআর ইকুয়ালস টু পি টাইম অফ স্যাম্পল, যেটা আমি স্যাম্পলের যে ভ্যালু পেলাম, এবং মিন নর্মাল পিটি এটা আমাদের ল্যাবরেটরিতে ক্যালকুলেট করতে হয়। কিভাবে করতে হয়? এটা 20 পেশেন্ট, অর্থাৎ 20 জন পেশেন্ট যাদের পি টাইম ভ্যালু নর্মাল তাদের টেস্ট করতে হয়। এইভাবে 20টা ভ্যালু আমরা পেলাম এবং এই 20টা ভ্যালু যোগ করে দিয়ে আমরা মিন নর্মাল পিটি
বার করতে পারি। এবং আইএসআই এখানে এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্সিটিভিটি ইন্ডেক্স, এগুলো কিটের উপর ডিপেন্ড করে, কিট টু কিট এগুলো ভ্যারি করে। এই ইন্টারন্যাশনাল সেন্সিটিভিটি ইন্ডেক্স এটা ওয়ান টাইপ অফ ইন্ডেক্স যেটা আমাদের পি টাইম রিলেশনকে এবং আইএনআর ক্যালকুলেশন করতে এবং পুরো জিনিসটাকে নর্মালাইজ করতে এই ভ্যালুটা আমাদের হেল্প করে। যেমন ধরো কোনো একটি আমি এখানে বলেছি যে 0.98, দিস ইজ দ্য ভ্যালু অফ 0.98। 0.98 ভ্যালু মানে কি? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্সিটিভিটি ইন্ডেক্স, যেই ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি এই পি টাইমের ভ্যালুটাকে ইন্টারন্যাশনালি নর্মালাইজ করতে আমরা ইউজ করি। এবং এই আইএসআই ভ্যালুটার প্রত্যেকটা রিএজেন্টেই লেখা থাকে, রিএজেন্টের কি লিটারেচারে লেখা থাকে। তো এইটা হচ্ছে আইএনআর। তাহলে ইন্টারন্যাশনাল নর্মালাইজ রেশিও ইজ এ ভ্যালু which normalize the p time. সেই কারণের জন্য আমরা that is why we prefer INR over p time, তাহলে যাতে কোনো ভ্যারিয়েশন না হয় এবং আমরা একটা কংক্রিট ভ্যালু পাই। How do you perform bleeding time test and normal range of bleeding time? তো ব্লিডিং টাইম আমরা কিভাবে পারফর্ম করব একটু দেখে নেওয়া যাক। How to perform bleeding time? তো ব্লিডিং টাইম পারফর্ম করতে গেলে অনেক ধরনের মেথড রয়েছে। তো এখানে আমরা দুটো মেথড ইউজ করা হয়, দুটো মেথড ইউজ করা, একটিকে বলা হয় আইভিস মেথড আর একটিকে বলা হয় টিউব মেথড। তো আমরা এখানে কি করব, এখানে আমরা পেশেন্টের যে ইন্ডেক্স ফিঙ্গার বা পেশেন্টের যে মিডল ফিঙ্গারে আমরা নিডল দিয়ে প্রিক করব। এবং নিডল দিয়ে প্রিক করলে কি হবে, ব্লাড বেরোতে থাকবে এবং আমরা প্রত্যেকবার কি করব না, ব্লাড বেরোবে আর একটা কটন দিয়ে ব্লাডটাকে বারবার আমরা ওয়াইপ করব। এবার দেখবো যে কতক্ষণ ধরে ব্লাডটা বেরোচ্ছে, ততক্ষণ ধরে ব্লাডটা, তাহলে আমরা কি করলাম, যখনই আমরা প্রিক করলাম আমরা স্টপ ওয়াচটাকে অন করে দিলাম। তাহলে স্টপ ওয়াচটা অন করে দিলাম এবং কি করতে হবে, ব্লাডটা যতক্ষণ বেরোচ্ছে প্রত্যেকবার সেটাকে কটন দিয়ে বা গজ দিয়ে ওয়াইপ করতে হবে এবং আমরা আলটিমেটলি লক্ষ্য করব কতক্ষণ ধরে ব্লিডিংটা হচ্ছে। তারপর আমাদের যে স্টপ ওয়াচ সেটাকে স্টপ করতে হবে। তাহলে স্টপ ওয়াচকে স্টপ করলে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে ব্লিডিং টাইম। তো ব্লিডিং টাইমের যে নর্মাল রেঞ্জ সেটা হচ্ছে 2 থেকে 7 মিনিট। তাহলে এই নর্মাল রেঞ্জ গুলো ভালো করে দেখে রাখতে হবে। ব্লিডিং টাইমের রেঞ্জ হচ্ছে 2 থেকে 7 মিনিট, ক্লটিং টাইমের নর্মাল রেঞ্জ হচ্ছে 4 থেকে 9 মিনিট, পি টাইমের নর্মাল রেঞ্জ হচ্ছে 11 থেকে 15 সেকেন্ড এবং এপিডিটির নর্মাল রেঞ্জ হচ্ছে 20 থেকে 40 সেকেন্ড। এই নর্মাল রেঞ্জ গুলো আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। নাও মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। নর্মাল রেঞ্জ অফ পিটি এন্ড এপিডিটি আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি যে নর্মাল রেঞ্জ পিটি এবং এপিডিটির নর্মাল রেঞ্জ কত, আরেকবার দেখে নাও। পি টাইমের নর্মাল রেঞ্জ হচ্ছে 11 থেকে 15 সেকেন্ড, 11 থেকে 15 সেকেন্ড এবং এপিডিটির নর্মাল রেঞ্জ হচ্ছে 20 থেকে 40 সেকেন্ড। এর উপরে যদি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে there is a factor deficiency, that is why the PT or APDT value is prolonged or it is greater than the normal range. Now question number 92, the use of PT and APDT. PT আমরা কখন ইউজ করছি, আমরা পিটি ইউজ করছি যখন আমরা এক্সটেনসিভ পাথওয়ে কোন ফ্যাক্টরটার কথা বললাম আমি, ফ্যাক্টর নাম্বার 7 is okay or not, or if there is a deficiency of factor number 7 তখন আমরা পিটি ইউজ করছি, অর্থাৎ এক্সট্রিনসিক পাথওয়ে। তাহলে পিটি আমরা কেন ইউজ করছি, পিটি আমরা দেখছি যে আমাদের যে এক্সট্রিনসিক পাথওয়ে রয়েছে, ব্লাড ক্লটিং পাথওয়ে, এক্সট্রিনসিক পাথওয়ের যে ফ্যাক্টর গুলো রয়েছে বিশেষত ফ্যাক্টর নাম্বার 7 ওকে আছে কিনা সেটা জানার জন্য, এবং এর সঙ্গে সঙ্গে যে ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ারফেরিন, এই ওয়ারফেরিনের ড্রাগ মনিটরিং, এর জন্য আমরা পিটি ইউজ করছি, প্রথম দিন টাইম ইউজ করছি। এবং এপিটিটি আমরা কেন ইউজ করছি, এপিটিটি আমরা ইউজ করছি ইন্ট্রিনসিক পাথওয়ে যে ফ্যাক্টর গুলো রয়েছে, অর্থাৎ ফ্যাক্টর 12, ফ্যাক্টর 11, ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8, ফ্যাক্টর 6, ফ্যাক্টর 5, এইগুলো ঠিক আছে কিনা এইগুলো দেখার জন্য আমরা ইন্ট্রিনসিক পাথওয়ে ইউজ করছি। ঠিক আছে, এটা কখন করা হয় দেখবো অনেক সময় এটা হিমোফিলিয়া পেশেন্ট যেগুলো হয় আর কি, হিমোফিলিক পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এপিটিটি টেস্ট করে থাকি। ঠিক আছে, হিমোফিলিয়া দু ধরনের হয়, একটা হিমোফিলিয়া এ আর একটা হিমোফিলিয়া বি।
হিমোফিলিয়া এ কখন হয়? যদি ফ্যাক্টর নাম্বার 8 এর ডেফিসিয়েন্সি হয় তখন হিমোফিলিয়া এ হয়, আর ফ্যাক্টর নাম্বার 9 এর যখন ডেফিসিয়েন্সি হয় তখন তাকে বলা হয় হিমোফিলিয়া বি। এগুলো সবই হচ্ছে জেনেটিক ডিসঅর্ডার। এবং এবিডিটি আরেকটা কারণে ইউজ করা হয়, ওয়ান টাইপ অফ ড্রাগ মনিটরিং, অর্থাৎ ইন্ট্রাভেনাস ড্রাগ যেটাকে বলা হয় হেপারিন, হেপারিন ড্রাগ মনিটরিং। তাহলে পিটাইম ইউজ করা হয় ওয়ারফেরিং, ওরাল অ্যান্টিকোয়াগুলেন্ট ড্রাগ মনিটরিং। এগুলো হচ্ছে সব অ্যান্টিকোয়াগুলেন্ট, অর্থাৎ যাদের হার্ট প্রবলেম থাকে বা যাদের মায়োকার্ডিয়াল ইনফেকশন থাকে বা যাদের থ্রম্বোটিক টেন্ডেন্সি থাকে তাদের এই সমস্ত ড্রাগ ইনজেক্ট করা হয় বা অ্যাডমিনিস্টার করা হয়। তো সেই ড্রাগগুলোর মনিটরিং এর জন্য আমরা পিটি এবং এবিলিটি টেস্ট করে থাকি। নাও কোশ্চেন নাম্বার 93, রেশিও অফ অ্যান্টিকোয়াগুলেন্ট এন্ড ব্লাড। তো পিটাইম টেস্টের ক্ষেত্রে আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট সোডিয়াম সাইট্রেট আমরা ইউজ করি। কত পার্সেন্ট সোডিয়াম সাইট্রেট, এটা খুব ইম্পর্টেন্ট। কত পার্সেন্ট সোডিয়াম সাইট্রেট আমরা এক্ষেত্রে ইউজ করি দেখে নেওয়া যাক। তাহলে এখানে আমরা 3.2% সোডিয়াম সিট্রেট ইউজ করি, এবং এর রেশিওটা কত হয়? এর রেশিও হয় 1:9। এটা মনে রাখতে হবে। অনেক সময় কি করে, অনেক সময় জিজ্ঞেস করে ইন্টারভিউতে যে কত এমএল ব্লাড নেবো বলতো। অনেক সময় দেখবে ব্লাডের কথা জিজ্ঞেস করে, কত এমএল ব্লাড। আমাদের বলতে হবে 3.7 ml ব্লাড। যখন এই ধরনের ভাইল তোমরা দেখবে, আমি ভাইলটা একবার দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। এই যে ভাইলটা দেখো, এই যে ভাইলটা, এখানে একটা কথা লেখা থাকে 3.7 ml, অথবা এখানে দেখো লেখা রয়েছে 4.5 ml। এগুলো ডিপেন্ড করে, কোনো কোনো জায়গায় 3.7 আবার কোনো কোনো জায়গাতে 4.5। তাহলে আমাদের এই যে একটা ব্ল্যাক মার্কিং থাকে, এই আপ টু ব্ল্যাক ব্ল্যাক মার্কিং আমাদের অ্যাকচুয়ালি ব্লাডটা নিতে হবে। তাহলে আমাদের বলতে হবে যে আপ টু দ্য ব্ল্যাক মার্ক উই হ্যাভ টু কালেক্ট ব্লাড। অর্থাৎ এই রেশিওটা কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। রেশিও মেনটেন না করলে কিন্তু ভুলভাল রেজাল্ট আসতে পারে। নাও কোশ্চেন নাম্বার 94, if you collect blood in SST tube, the blood gets clotted, how does it happen? অর্থাৎ আমরা যখন কোনো ক্লট ভাইলে ব্লাড নিই তখন ব্লাডটা ক্লট করে যায়। তাহলে ব্লাডটা কিভাবে ক্লট করে সেটা জানতে চাইছে ইন্টারভিউ কোশ্চেন। তো কিভাবে করে? তো আমরা একটু আগেই দেখলাম যে ব্লাড ক্লটিং সাধারণত দুভাবে হতে পারে। আমি আবার দেখাচ্ছি এটা। একটিকে বলা হয় এক্সট্রিনজিক পাথওয়ে আর একটিকে বলা হয় ইন্ট্রিনজিক পাথওয়ে। একটিকে বলা হয় এক্সট্রিনজিক পাথওয়ে আর একটিকে বলা হয় ইন্ট্রিনজিক পাথওয়ে। তো এক্সট্রিনজিক পাথওয়েতে কি হয়? এক্সট্রিনজিক পাথওয়ে, দিস ইজ কল্ড এক্সট্রিনজিক পাথওয়ে। এক্সট্রিনজিক পাথওয়েতে কি হয় দেখো, এখানে যখন এন্ডোথেলিয়াল টিস্যু ড্যামেজ হয় তখন সেখান থেকে কি হয়, ফ্যাক্টর নাম্বার 3 বের হয়। ফ্যাক্টর নাম্বার 3 ইজ কল্ড টিস্যু ফ্যাক্টর, অর ইট ইজ কল্ড থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন কি করে? থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর নাম্বার কাকে অ্যাক্টিভ করে না, ফ্যাক্টর নাম্বার 10 কে অ্যাক্টিভ করে। ফ্যাক্টর নাম্বার 10 কিন্তু আবার কমন পাথওয়ের মধ্যে পড়ে যাচ্ছে। এই যে ফ্যাক্টর নাম্বার 10 কে অ্যাক্টিভ করে, ঠিক আছে। তো এবার যখন আমরা কোনো ভাইলে ব্লাড রাখছি, ধরো আমরা কোনো একটা ইডিটিএ বা এসএসটি টিউব, দ্যাট ইজ ইয়েলো কালার, একটা এসএসটি টিউবে যখন আমরা কোনো ব্লাড রাখছি তখন কি হচ্ছে, ব্লাডটা ক্লট পড়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু কেন ক্লট করছে, কারণটা কি? এর কারণটা হচ্ছে, এখানে প্রথম কথা ক্লট অ্যাক্টিভেটর থাকে। এই ক্লট অ্যাক্টিভেটর কি করে? ক্লট অ্যাক্টিভেটর, এবং আমাদের মধ্যে ফ্যাক্টর নাম্বার কত থাকে? ফ্যাক্টর নাম্বার 12। এই ফ্যাক্টর নাম্বার 12টাকে বলা হয় কন্ট্যাক্ট ফ্যাক্টর। দিস ইজ কল্ড কন্ট্যাক্ট ফ্যাক্টর। এই কন্ট্যাক্ট ফ্যাক্টর কি করে? এই কন্ট্যাক্ট ফ্যাক্টর যখনই কোনো ক্লট অ্যাক্টিভেটরের সংস্পর্শে আসে, অথবা কোনো সারফেসের সংস্পর্শে আছে, বা কোনো নেগেটিভ চার্জওয়ালা যদি কোনো সারফেসের সংস্পর্শে আসে, তখন এই কন্ট্যাক্ট ফ্যাক্টর অ্যাক্টিভ হয়ে যায়। অর্থাৎ ফ্যাক্টর নাম্বার 12 উইল বি অ্যাক্টিভেটেড when it comes in contact with any type of surface or a negatively charged surface। এবং পরে ফলত কি হয়? ফলত দেখো এখানে দেখুন দেখানো রয়েছে ফ্যাক্টর নাম্বার 12 ফ্যাক্টর নাম্বার 11 কে অ্যাক্টিভ করে, ফ্যাক্টর নাম্বার 11 আবার ফ্যাক্টর নাম্বার 9 কে অ্যাক্টিভ করে, ফ্যাক্টর নাম্বার 9 ফ্যাক্টর নাম্বার 8 কে অ্যাক্টিভ করে। তাহলে এইভাবে জিনিসটা আমাদের কি হয়, কন্টিনিউ হতে থাকে। আবার ফ্যাক্টর নাম্বার 9 কি হয়, ফ্যাক্টর নাম্বার 10 কে অ্যাক্টিভ করে, তারপরে চলে যায় কমন পাথওয়ে। তাহলে এটা হলো কমন পাথওয়ে, দিস ইজ কল্ড কমন পাথওয়ে। এটাকে বলা হয় ইন্ট্রিনসিক পাথওয়ে।
আর দ্যাট ইজ কল্ড এক্সট্রিনজিক পাথওয়ে। তাহলে অনেকটা কিরকম ওয়াই এর মতো, এই যে অনেকটা ওয়াই এর মতো। তাহলে গ্রিনটা হচ্ছে ইন্ট্রিনজিক, রেডটা হলো এক্সট্রিনজিক এবং ভায়োলেটটা হলো কমন পাথওয়ে। তাহলে দুটো জিনিস মানে দুটো নদী একসঙ্গে এসে মিশে যাচ্ছে, দুটো নদী একসঙ্গে এসে মিশে যাচ্ছে, ঠিক আছে, দ্যাট ইজ কল্ড কমন পাথওয়ে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তাহলে যখনই কোনো ব্লাড আমাদের সারফেসের সংস্পর্শে আসবে তখন আমাদের কন্টাক্ট ফ্যাক্টর অর্থাৎ ফ্যাক্টর নাম্বার 12 it will get activated and thereby it will active the other factor and the coagulation cascade will be activated and finally what happened, the fibrinogen is converted to fibrin. তাহলে এইভাবে ক্লটটা ফর্মেশন হচ্ছে। Now question number 95, what is Christmas factor? What is Christmas factor? ফ্যাক্টর নাম্বার 9 কে বলা হয় ক্রিসমাস ফ্যাক্টর। কিছু কিছু ফ্যাক্টরের কমন নামগুলো একটু দেখে যাবে, অনেক সময় কি হয় ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। তো এখানে আমি একটা নেমোনিক্স দিয়ে দিয়েছি, তোমরা পারলে এই নেমোনিক্সটার একটুখানি তোমরা স্ক্রিনশট রেখে দিতে পারো, জাস্ট ওয়েট। এই যে এখানে ফ্যাক্টর নাম্বার 13টা যে ফ্যাক্টর, আরেকটা জিনিস বলে রাখি, 13টা ফ্যাক্টরের মধ্যে 12টি হচ্ছে প্রোটিন, 12টি হচ্ছে প্রোটিন এবং একটি হচ্ছে একটি ইলেকট্রোলাইট। যেমন কি কি বলছে দেখো, একটা নিউমোনিক্স মনে রাখতে পারো, ফুলিশ পিপল ট্রাই ক্লাম্বিং লং স্লোপ আফটার ক্রিসমাস, সাম পিপল হ্যাভ ফলেন। ফুলিশ পিপল ট্রাই ক্লাইম্বিং, ফুলিশ মানে কি, ফিব্রিনোজেন ফ্যাক্টর নাম্বার 1, প্রোথ্রম্বিন ফ্যাক্টর নাম্বার 2, টিস্যু ফ্যাক্টর বা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর নাম্বার 3, ক্যালসিয়াম আয়ন ফ্যাক্টর নাম্বার 4, ল্যাবাইল ফ্যাক্টর ফ্যাক্টর নাম্বার 5, স্টেবল ফ্যাক্টর ফ্যাক্টর নাম্বার 6। যদিও 5 এবং 6 ফ্যাক্টরটার না পড়লেও চলবে, কারণ এটা অতটা ইম্পর্টেন্ট এখানে নয়, এটা না পড়লেও চলবে, এর কমন নাম না পড়লেও চলবে। তারপর হচ্ছে ফ্যাক্টর নাম্বার 8 অ্যান্টি থ্রম্বোফিলিক ফ্যাক্টর। ক্রিসমাস ফ্যাক্টর কে বলা হয় ফ্যাক্টর নাম্বার 9 ফ্যাক্টর, স্টুয়ার্ট পোর ফ্যাক্টর ফ্যাক্টর নাম্বার 10, প্লাজমা থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর নাম্বার 11, যদিও 11 এর কমন নাম না পড়লেও চলবে, এবং ফ্যাক্টর নাম্বার 12 কে বলা হয় কন্ট্যাক্ট ফ্যাক্টর অথবা বলা হয় হেগম্যান ফ্যাক্টর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এই ক্রিসমাস ফ্যাক্টর, স্টুয়ার্ট পোর ফ্যাক্টর, হেগম্যান ফ্যাক্টর, আমাদের টিস্যু থ্রম্বোপ্লাস্টিন ফ্যাক্টর বা টিস্যু ফ্যাক্টর, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং আমাদের লাস্টের যে ফ্যাক্টরটি সেটি ফ্যাক্টর নাম্বার 13 এবং এটিকে বলা হয় ফিব্রিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। এবং কিছু ফ্যাক্টর রয়েছে যেই ফ্যাক্টর গুলো লিভার তৈরি করে, যেমন দেখো এখানে 1, 2, 5, 7, 8, 9, 10, 11, 12, 13 এই কটি ফ্যাক্টর দ্যাট ইজ প্রডিউসড বাই লিভার। ফ্যাক্টর নাম্বার 3 কিন্তু নেই এখানে। ফ্যাক্টর নাম্বার 3 কেন নেই? ফ্যাক্টর নাম্বার 3 ইজ প্রডিউসড বাই, ফ্যাক্টর নাম্বার 3 ইজ বিং প্রডিউসড বাই এন্ডোথেলিয়াল সেল। সেই কারণের জন্য এটাকে বলা হয় টিস্যু ফ্যাক্টর। অ্যাকচুয়ালি কি হয়, কি আমাদের যে ব্লাড ভেসেলস রয়েছে, ব্লাড ভেসেলস গুলো এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি হয় বা এন্ডোথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি হয়। লেটস সাপোজ দিস ইজ এন্ডোথেলিয়াল টিস্যু, এটা একটা ব্লাড ভেসেলস, এগুলো এন্ডোথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। এবার কোনো কারণে যদি এন্ডোথেলিয়াল টিস্যুতে কাট হয় তাহলে কি হয়, এন্ডোথেলিয়াল টিস্যুতে যদি কাট হয়, তাহলে একটা কাট হয়েছে, এখান থেকে কি বেরোবে, এখান থেকে বেরোবে হচ্ছে ফ্যাক্টর নাম্বার 3, এবং এই ফ্যাক্টর নাম্বার 3 আমাদের ফ্যাক্টর নাম্বার 7 কে অ্যাক্টিভ করবে এবং ফ্যাক্টর নাম্বার 7 আবার ইন্টার্ন উইল অ্যাক্টিভ দ্য ফ্যাক্টর নাম্বার 10, এবং এইভাবে আমাদের কোয়াগুলেশন কাসকেডটা চলতে থাকে। আচ্ছা, তো যেমনটা এখানে বললাম আমি যে এইগুলো হচ্ছে ব্যাপার। এবং কিছু কোশ্চেন থাকে না, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, এই ফ্যাক্টর গুলো দ্যাট ইজ নট প্রডিউসড বাই, অর্থাৎ 3, 4, 6 দিস ফ্যাক্টর ইজ নট প্রডিউসড বাই লিভার এট অল। ঠিক আছে, এগুলো অন্যভাবে তৈরি হয়। 3 নম্বর টিস্যু ফ্যাক্টর, এবং ক্যালসিয়ামটা তো আমাদের ব্লাডেই থাকে। আচ্ছা, ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, 3টে ফ্যাক্টর রয়েছে আমাদের ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে 7, 2 এবং ফ্যাক্টর নাম্বার 9। এটা কিভাবে মনে রাখতে পারো ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর? ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টরকে আমরা এরকম ভাবে মনে রাখতে পারি না, 7 + 2 = 9 নট 10। তাহলে কি হলো, 7, 2, 9, 10। ঠিক আছে, 7, 2, 9, 10 এই ফ্যাক্টর গুলো হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর।
তাহলে 7, 2, 9 and 10, তাহলে 7 + 2 is 9, not 10। তাহলে 7 এর সঙ্গে 2 যোগ করলে আমরা 9 পাই, 10 পাই না। তাহলে সেখান থেকে আমরা মনে রাখতে পারি যে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ফ্যাক্টর কোনগুলো। তাহলে এইভাবে নেমোনিক্স দিয়ে মনে রাখা যেতে পারে। নাও নেক্সট কোশ্চেন। একটা কোশ্চেন থেকে বহু কোশ্চেন হতে পারে। If you use serum instead of plasma in p-test, what happen? What happen if you use serum instead of plasma in p-test? যদি আমরা প্লাজমার জায়গাতে সিরাম ইউজ করি, কি লাভ হবে? তো কোনো লাভই হবে না, আমরা কোনো রেজাল্ট এখানে পাবো না। পি টাইম বা এপিডিটি রেজাল্ট এরর আসবে। কেন এরর আসবে? কারণ আলটিমেট যে ক্লটটা তৈরি হয় সেটা কিসের জন্য তৈরি হয়? আমরা তো ইউজ করি প্লাজমা। প্লাজমার মধ্যে কি থাকে? প্লাজমার মধ্যে ফিব্রিনোজেন রিমেন ইনট্যাক্ট, ফিব্রিনোজেন ইনট্যাক্ট থাকে। কিন্তু যখনই আমরা সিরাম ইউজ করছি, সিরামের মধ্যে তো কোনো ফিব্রিনোজেন থাকবেই না। সিরাম দিয়ে যদি আমরা পিটাইন টেস্ট করি, তাহলে ফিব্রিনোজেন যেহেতু নেই, সেই কারণে ফিব্রিন তৈরি হবে না এবং কোনো ক্লট তৈরি হবে না। অর্থাৎ পিটাইন বা এপিডিটি রেজাল্ট will be erroneous. Question number 97. Name some instrument for PT and APDT test. পিটাইন এবং এপিডিটি টেস্টের জন্য আমরা একটা ইনস্ট্রুমেন্টের নাম তোমরা মনে রাখতে পারো, যেটা ম্যাক্সিমাম জায়গাতে ইউজ হয়, সেটা হচ্ছে CA50। এই ইনস্ট্রুমেন্টটার নাম তোমরা, আরো অনেক ইনস্ট্রুমেন্ট রয়েছে তোমাদের রেসপেক্টিভ ল্যাবে, বিভিন্ন ল্যাবে যা যা ইউজ করো সেগুলো তোমরা বলতে পারো। তো এই যে ইনস্ট্রুমেন্টটা দেখতে পাচ্ছ, এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে খুব পপুলার একটা ইনস্ট্রুমেন্ট। এটা সেমি অটোমেটিক একটা মেশিন, এটাকে বলা হয় CA50। এটার উদাহরণ তোমরা দিতে পারো। এছাড়া তোমাদের ল্যাবে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো ইউজ হয় সেগুলোর নামও বলতে পারো, কোনো অসুবিধা নেই। নাও নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ মিক্সিং স্টাডি ইন এবিটিটি এন্ড হোয়াই শুড ইট বি ডান? খুব ভালো একটা কোশ্চেন। আমরা এবিটিটি টেস্ট করি। এবিডিটি টেস্ট আমরা কেন করি? আমরা একটু আগে ডিসকাস করেছি, হোয়াই শুড উই ডু এবিডিটি টেস্ট। কিন্তু হোয়াট ইজ মিক্সিং স্টাডি? তো বলছে যে যদি এবিডিটির ভ্যালু, আমরা এবিডিটির নরমাল রেঞ্জ দেখেছি কত, 20 থেকে 40। তাহলে এবিডিটির নরমাল রেঞ্জ হচ্ছে, আমরা একটু আগে দেখলাম যে ইট উইল বি 20 to 40, 20 সেকেন্ড টু 40 সেকেন্ড। এবার যদি কোনো কারণে এবিডিটির ভ্যালু বেশি হয়, অর্থাৎ যদি এটা 40 সেকেন্ডের বেশি হয়, তাহলে দুটো কারণে আমার এবিডিটি ইনক্রিজ হতে পারে, দুটো কারণে আমার এবিডিটি বাড়তে পারে। একটি কারণ হচ্ছে কজ। তাহলে কজ কি হবে? একটি কারণ হলো আইদার আমার কোনো ক্লটিং ফ্যাক্টর ডেফিসিয়েন্ট রয়েছে, অথবা হতে পারে সেকেন্ডলি কোনো ইনহিবিটর রয়েছে। ইনহিবিটর বলতে, হোয়াট ইজ ইনহিবিটর? ইনহিবিটর বলতে আমি এটা বলতে পারি যে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট এবং অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট থাকতে পারে, যেটা হচ্ছে ওয়ান টাইপ অফ অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি। অনেক ধরনের অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি হয়, আই এম নট গোয়িং টু ডিটেলস। তাহলে দুটো কারণে আমার এপিডিটি বাড়তে পারে। তাহলে এপিডিটি বাড়লো কেন? এটা কি ফ্যাক্টর কম থাকার জন্য এপিডিটি বাড়লো, না এটা ইনহিবিটর থাকার জন্য এপিডিটি বাড়লো? সেটাকে ডায়াগনোসিস করতে গেলে আমাদের কি করতে হবে? যদি কোনো স্যাম্পলের এপিডিটির ভ্যালু 40 সেকেন্ডের বেশি আসে, নাও হোয়াট শুড উই ডু? উই হ্যাভ টু মিক্স দিস স্যাম্পল উইথ এ নর্মাল স্যাম্পল ইন 1:1 রেশিও। তাহলে যেই স্যাম্পলটা আমরা 40 সেকেন্ড পেয়েছি, সেই স্যাম্পলটা আমরা 1 ভাগ নেবো। ধরো আমি এখানে নিলাম 200 মাইক্রোলিটার, এবং একটি নর্মাল স্যাম্পল নেবো, যেই নর্মাল স্যাম্পলের এপিডিটি ইজ অ্যাবসলিউটলি নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে। আরেকটি স্যাম্পল নিলাম যার, সেটাও নিলাম 200 মাইক্রোলিটার। এবার আমরা এটাকে আমরা কি করলাম, 1:1 রেশিওতে মিক্স করলাম। মিক্স করে এবার আমরা এপিডিটি চালাম। যদি দেখি, অর্থাৎ মিক্সিং স্টাডি করার পরও যদি আমরা দেখি এপিডিটি ভ্যালু স্টিল গ্রেটার দ্যান 40 সেকেন্ড, আমরা দুটো রেজাল্ট পেতে পারি। অথবা পেতে পারি এপিডিটি ভ্যালু 40 সেকেন্ডের নিচে রয়েছে। তার মানে এটা পেলে বুঝতে হবে দিস রেজাল্টস ফ্রম
দ্য প্রেজেন্স অফ ইনহিবিটর। অর্থাৎ আমি একটা অ্যাবনর্মাল প্লাজমার সঙ্গে একটি নর্মাল প্লাজমা মিক্স করলাম, তাহলে কি হলো, আমার যে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো সেগুলো যদি অ্যান্টিকোয়াগুলেন্ট ডেফিসিয়েন্সি থাকে তাহলে অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো আবার চলে এলো, কিন্তু কিসের মতো কারেক্টেড হয়ে যাওয়ার কথা কিন্তু কারেক্টেড হলো না। অর্থাৎ এপিডিটি স্টিল দেখাচ্ছে 40 সেকেন্ডের বেশি দেখাচ্ছে। তার মানে কি বুঝতে, তার মানে বুঝতে হবে যে এখানে নিশ্চয়ই কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে, অথবা এখানে কোনো অ্যান্টি ফসফোলিপিড অ্যান্টিবডি রয়েছে বা লুপাস অ্যান্টিকোয়াগুলেন্ট রয়েছে। সেই কারণের জন্য এবিডিটি স্টিল রিমেন গ্রেটার দ্যান 47। এবার যদি দেখি আমরা, it gets corrected, the ABDD value gets corrected and it will become less than 40 সেকেন্ড। তার মানে আমি বুঝবো যে হ্যাঁ, এখানে নিশ্চয়ই কোনো ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ছিল, সেই ফ্যাক্টর ডেফিসিয়েন্সি থাকার জন্য আমার এপিডিটি ভ্যালু বেশি দেখাচ্ছিল। এগুলো ব্যাপার। Question number 99. How to calculate mean PT for calculation of INR? তো আমি একটু আগেই INR কিভাবে ক্যালকুলেশন করতে হয় আমি দেখিয়েছি। দিস ইজ দ্য ফর্মুলা অফ INR। কিভাবে আমরা ক্যালকুলেশন করবো, INR কেন করবো সেটা আমি বললাম। INR স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল নর্মালাইজড রেশিও। তাহলে আমরা কি করবো, INR ইকুয়ালস টু আমরা বলবো পি টাইম অফ দ্য স্যাম্পল, অর্থাৎ যে ভ্যালুটা আমরা পেলাম ডিভাইডেড বাই mean normal PD. Now how to calculate mean normal PD? কি করতে হবে, 20টা স্যাম্পলকে নিতে হবে, 20টা পি টাইম স্যাম্পলকে নিতে হবে ইন্ডিভিজুয়াল, 20 জন ইন্ডিভিজুয়ালের পি টাইম স্যাম্পল নিতে হবে, এবং সেই 20টা পি টাইম ভ্যালু কে আমরা কি করবো, তার পি টাইম বের করবো। নর্মাল স্যাম্পল পি টাইমের নর্মাল স্যাম্পলে আমরা পি টাইম, ধরো কোনোটা এলো 12, 13, 11, মানে এরকম ভাবে 20খানা ভ্যালু আমরা পেলাম, এরকম ভাবে আমরা 20খানা ভ্যালু পেলাম। এবার এই 20টা ভ্যালু যোগ করবো, যোগ করে তার অ্যাভারেজ বার করবো, দ্যাট ইজ কল্ড মিন নর্মাল। অর্থাৎ 20টা ইন্ডিভিজুয়াল যারা নর্মাল ইন্ডিভিজুয়াল তাদের পি টাইম টেস্ট করবো, পি টাইম আমরা নর্মাল পাবো, সেই নর্মাল পিটি গুলোকে আমরা যোগ করে তাকে আমরা অ্যাভারেজ করবো, তাহলে আমরা এখানে মিন নর্মাল পিটি পেয়ে যাবো। নাও question number 100, last question. Why ABTD test is called partial thromboplastin? পি টাইমের ফুল ফর্ম হচ্ছে, what is the full form of পি টাইম? প্রোথ্রম্বিন টাইম, প্রোথ্রম্বিন টাইম। তাহলে আমরা প্রোথ্রম্বিন টাইম যে রিয়েজেন্ট, সেই রিয়েজেন্টে কি কি থাকে একটু দেখে নেওয়া। তাহলে আমি এখানে খুব স্পেসিফিক্যালি দেখাচ্ছি, তাহলে এটা হলো আমার পি টাইম রিয়েজেন্ট। তাহলে আমি এখানে লিখলাম পি টাইম রিয়েজেন্ট, দিস ইজ দ্য রিয়েজেন্ট অফ পি টাইম। ইজ ইট ক্লিয়ার? এবার আমি এপিডিটি রিয়েজেন্টকে এখানে নিয়ে আসি, এটা একটা এপিডিটি রিয়েজেন্ট। সো দিস ইজ দ্য রিয়েজেন্ট অফ এপিডিটি। দুখানা রিয়েজেন্ট থাকে এপিডিটিতে, একটা ক্যালসিয়াম ক্লোরাইড আর একটা ফসফোলিপিড প্লাস ইলাজিক অ্যাসিড। তো পি টাইমে যে রিয়েজেন্ট সেখানে কি থাকে, মানে পি টাইমে রিয়েজেন্টে যদি আমরা কম্পোজিশন দেখি এখানে কি থাকে, এটা থাকে থ্রম্বোপ্লাস্টিন প্লাস ফসফোলিপিড প্লাস ক্যালসিয়াম। এইটা হচ্ছে পি টাইম রিয়েজেন্টের কম্পোজিশন, থ্রম্বোপ্লাস্টিন, ফসফোলিপিড প্লাস ক্যালসিয়াম। এবার যদি আমরা এপিডিটি রিয়েজেন্টের কম্পোজিশন দেখি এখানে কি থাকে, এখানে থাকে ক্যালসিয়াম প্লাস ইলাজিক অ্যাসিড, যেটা একটা কন্ট্রাক্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা অ্যাকচুয়ালি ফ্যাক্টর 12 কে অ্যাক্টিভ করে, ইলাজিক অ্যাসিড, এবং থাকে ফসফোলিপিড। তাহলে নাও হোয়াট ইজ থ্রম্বোপ্লাস্টিন? থ্রম্বোপ্লাস্টিন মানে হচ্ছে, থ্রম্বোপ্লাস্টিনের সঙ্গে কি রয়েছে দেখো, এখানে থ্রম্বোপ্লাস্টিনের সঙ্গে ফসফোলিপিড রয়েছে, ঠিক আছে? তাহলে পি টাইম রিয়েজেন্টে থ্রম্বোপ্লাস্টিনের সঙ্গে ফসফোলিপিড রয়েছে, কিন্তু এপিডিটির ক্ষেত্রে থ্রম্বোপ্লাস্টিনটা পার্শিয়ালি রয়েছে, অর্থাৎ নো থ্রম্বোপ্লাস্টিন ইজ প্রেজেন্ট, নো থ্রম্বোপ্লাস্টিন ইজ প্রেজেন্ট।
ঠিক আছে? তাহলে থ্রম্বোপ্লাস্টিন মানে কি? থ্রম্বোপ্লাস্টিন মানে অ্যাকচুয়ালি হচ্ছে এর সঙ্গে ফসফোলিপিডের একটা কমপ্লেক্স। তাহলে পিটাইন রিএজেন্টে থ্রম্বোপ্লাস্টিন প্লাস ফসফোলিপিড রয়েছে, কিন্তু আমাদের যে এপিডিটি রিএজেন্ট যেটা, সেখানে কিন্তু শুধুমাত্র ফসফোলিপিড রয়েছে, থ্রম্বোপ্লাস্টিন নেই। সেই কারণের জন্য আমরা বলছি পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন। Why partial thromboplastin? Because APTT reagent does not contain thromboplastin, it will contain only phospholipid. But in case of p-time reagent, we have found that the reagent of PT contains thromboplastin with phospholipid. অর্থাৎ এখানে পার্শিয়ালি প্রেজেন্ট রয়েছে থ্রম্বোপ্লাস্টিনটা, এই ফসফোলিপিডটা এপিডিটিতে পার্শিয়ালি রয়েছে, সেই কারণের জন্য এটাকে আমরা বলি পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন। তাহলে অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন। তাহলে হিমোস্ট্যাসিস থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। এছাড়াও ব্লিডিং টাইমের প্রসিডিওর আমি বললাম, ক্লটিং টাইমের প্রসিডিওর কিভাবে করতে একটু দেখে নেওয়া যাক। ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, এগুলো যেখানে এপিডিটি বা পি টাইমের সেটআপ নেই, সেখানে আমাদের ক্লটিং টাইম করতে হতে পারে। ক্লটিং টাইমে যে আমরা কি ইউজ করি, ক্যাপিলারি টিউব ইউজ করি। এবং এই ক্যাপিলারি টিউব ইউজ করে কি করা হয়, ক্যাপিলারি টিউব যখন ব্লাড ক্যাপিলারি টিউবে গিয়ে যখন একটা প্রিক করা হলো, প্রিক করে ক্যাপিলারি টিউব ধরা হলো, ব্লাডটা কি হলো ক্যাপিলারি টিউবের মধ্যে চলে গেল বাই উইথ দ্য হেল্প অফ ক্যাপিলারি অ্যাকশন অফ দ্য টিউব। এবার কি করা, কিছুক্ষণ পর থেকে 1 থেকে 2 মিনিট ওয়েট করার পর আমরা কি করি না, টিউবটাকে ভাঙতে থাকি। এবং আনটিল অর আনলেস, যতক্ষণ পর্যন্ত আমরা একটা থ্রেড অফ ফিব্রিনোজেন যতক্ষণ না পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না যে ক্লটিং টাইম ইজ ওভার। অর্থাৎ ভাঙতে ভাঙতে টিউবটাকে কি করতে হয়, ক্যাপিলারি টিউবটাকে ভাঙতে 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 যেতে হয়। এবং যে মুহূর্তে দেখলাম একটা থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি হলো, অর্থাৎ বলতে চাইছি আমি, যখন আমরা টিউবটাকে ভাঙলাম, টিউবটাকে তো আমরা ভাঙছি, টিউবটাকে আমাদের ভাঙতে ভাঙতে যেতে হচ্ছে, এই হলো টিউব। যখনই আমরা দেখবো এই দুটো টিউবের মধ্যে একটা থ্রেড লাইক জিনিস আছে বলে মনে হচ্ছে, থ্রেড লাইক, তখনই আমরা বুঝবো যে ক্লটিং টাইম ডান। সঙ্গে সঙ্গে আমরা কি করবো, স্টপওয়াচটা বন্ধ করবো এবং উই হ্যাভ টু নক ডাউন দা ক্লটিং টাইম। তো এবার বিটি এবং সিটি কেন বাড়ে সেটা এখানে বলা রয়েছে। দেখো, বিটি সবসময় বাড়বে যদি কোনো কারণে প্লেটলেট কমে যায়। ব্লিডিং টাইম is nothing to do with clotting factor. Bleeding time solely dependent on 2 things. One is platelet and one is von Willebrand factor. Von Willebrand factor আরেকটি ফ্যাক্টর যেটা আমাদের প্লেটলেট প্লাক ফর্মেশনে হেল্প করে। প্রাইমারি হিমোস্ট্যাসিসে কি হয়, প্রাইমারি হিমোস্ট্যাসিসে প্লেটলেট প্লাক ফর্মেশন। If we look at the previous slide, then we can understand what is platelet plug formation. এই জায়গাটা একটু ভালো করে দেখো, যখন আমাদের কোনো জায়গায় কেটে যায় তখন কি হয়, সেই জায়গাতে প্লেটলেট গুলো এসে জমা হয়। দ্যাট ইজ কল্ড প্লেটলেট প্লাগ ফর্মেশন। দিস প্লেটলেট প্লাগ ফর্মেশন অর্থাৎ বিটি, ব্লিডিং টাইম ভেরিফাই whether the platelet plug is formed well or not. যদি বিটি বাড়ে তখন বুঝতে হবে যে প্লেটলেট প্লাগ ফর্মেশন হচ্ছে না। যদি বিটি ঠিক থাকে তাহলে বুঝতে হবে যে না, প্লেটলেট প্লাগ ফর্মেশন ইজ অ্যাবসলিউটলি ওকে। এবং ক্লটিং টাইম কি ডিনোট করে, ক্লটিং টাইম ডিনোট করে আমাদের whether all factors, all blood clotting factors is present in sufficient or not, in sufficient amount or not. ঠিক আছে? এবং ক্লটিং ফ্যাক্টর যদি কমে যায়, স্পেশালি যদি ক্লটিং ফ্যাক্টর গুলো কমে যায়, তাহলে ক্লটিং টাইম কিন্তু বেড়ে যায়। এবং ক্লটিং টাইম এবং ব্লিডিং টাইমের যে নর্মাল রেঞ্জ সেগুলো আমি অলরেডি বলে দিয়েছি। তো এই ধরনের কিছু কোশ্চেন বা ট্রাভেল শুটিং এর কিছু কোশ্চেন তোমরা ইন্টারভিউতে পেতে পারো। তাহলে প্রিপারেশনটা এইভাবে নিতে হবে এবং অবশ্যই পি চক্রবর্তী ফলো করবে বা তোমাদের যে অন্যান্য নোট রয়েছে সেগুলো ফলো করতে পারো। সেখান থেকে তোমরা করলে মোটামুটি হিমোস্ট্যাসিস থেকে তোমরা এই ধরনের কোশ্চেনগুলোর অ্যান্সার খুব সহজেই করতে পারবে। তাহলে আজকে এটুকুই থাক, আবার পরের একটা টপিক নিয়ে আমি চলে আসবো তোমাদের কাছে। অ্যালার্ট এন্ড এডুকেয়ার প্রত্যেকদিন কিছু না কিছু টপিক নিয়ে তোমাদের কাছে চলে আসছে, যাতে করে তোমরা খুব সুন্দরভাবে এবং খুব স্পেসিফিক্যালি তোমরা অ্যান্সার দিতে পারো এবং যাতে তোমাদের অবশ্যই কনসেপশনটা খুব ক্লিয়ার হয়ে যায়। তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং অবশ্যই কমেন্ট করো এবং আমাদের কমেন্টে জানাও যে তোমাদের আর কি কি এরকম ধরনের টপিক দরকার। আমরা চেষ্টা করব সেই টপিকটাকে একটি ভিডিওর মাধ্যমে কভার করতে। তাহলে থ্যাংক ইউ অল, আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।